বাংলাদেশ চীন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, 15টি সমঝোতা সই, শিল্প অংশীদারিত্ব দৃঢ় করার অঙ্গীকার তারেক রহমানের। সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিসের পরে বিআরটিএ ভূমি, বলছে টিআইবি। মাদক নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনালের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিগত সরকারের 1300 উন্নয়ন প্রকল্প এখন গলার কাটা, বললেন অর্থমন্ত্রী। বাজেটে গুরুত্বপূর্ণ খাতে পরিচালন ব্যয় কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে ইকুয়েডরের বিপক্ষে নামছে জার্মানি, ভোরে সুইডেনের প্রতিপক্ষ জাপান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। চীনে বেইজিং এর গ্রেট হলে এই দেশটির প্রধানমন্ত্রীর লি কিয়ং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হয় বৈঠক। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে 15টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। এর আগে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চীনা ব্যবসায়ীদের জন্য সেবা সহজ করতে শিগগিরই দেশটিতে প্রথমবারের মতো বিনিয়োগ কার্যক্রম চালু করা হবে। চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে সরকার প্রধান বলেন, বৈশ্বিক ব্যবসার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এদিকে বেইজিংয়ের এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও বন্যা ঝুঁকি মোকাবেলার বিষয়ে সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়েছে ঢাকা বেইজিং। চীন থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে অংশ নেন চীনের 125 জন ব্যবসায়ী। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিয়মিত যোগাযোগ স্থাপনে চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. It is a relationship of trust, respect and practical cooperation. কয়েক দশক ধরে ঢাকা বেইজিং এর মধ্যে আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection and a more modern framework for investment. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. এই সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদারিত্ব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Towards a long-term sustainable growth, economic development and mutual prosperity for both Bangladesh and China. Come to Bangladesh, invest in Bangladesh. Let us prosper together in a true partnership of equals. এদিকে বেইজিং এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও বন্যা ঝুঁকি মোকাবেলায় বিশেষ সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়েছে বাংলাদেশ ও চীন। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐকমত্য হয়েছে। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীন সফরে যে মর্যাদা পাচ্ছেন
এবং যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছেন তা বিশ্ব দরবারে প্রতিটি বাংলাদেশীর জন্য গৌরব এবং মর্যাদার বিষয়। চীনও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত, যাতে দুই দেশের অংশীদারিত্ব যাতে বজায় থাকে ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য। এখানে তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান জানান, অর্থাৎ চীনের ব্যবসায়ীরা যাতে তাদের সুন্দরভাবে বিনিয়োগ করতে পারে, এই জন্য চীনে বাংলাদেশের একটা বিনিয়োগ প্রধান কার্যালয় গড়ে তোলা হবে। বেজিং থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার প্রধানের চলমান সফরই প্রমাণ করে ফ্যাসিস্ট আমলের একমুখী নীতি থেকে বেরিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতিতে হাঁটছে বাংলাদেশ। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের ৭২ থেকে ৭৫-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। সরকারি পর্যায়ে পাসপোর্ট অফিসকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে টিআইবি। সংস্থাটির গবেষণা প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সেবায় ঘুষের শিকার পরিবারের হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬%। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপের তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাসপোর্ট অফিসের পর অন্যান্য সেবা খাতে ঘুষের হার যথাক্রমে বিআরটিএ ৬৩.৫%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৪৯.৩%, কৃষি ৪৯.৩% এবং ভূমি সেবায় ৪৭.৬%। কিভাবে এই বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন তারা এবং সংসদে যারা আছেন তারা সকলেই কিন্তু এর ভুক্তভোগী। কাজে তাদের মধ্যে একটা এক ধরনের এপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উল্লেখ করে এক্ষেত্রে আলাদা ট্রাইব্যুনাল তৈরির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, চলতি সংসদ অধিবেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে। সকালে সচিবালয়ে মাদকাসক্ত নিরাময়ে অবদানের জন্য 15 বেসরকারি প্রতিষ্ঠানকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকসেবী এবং ব্যবসায়ীদের জন্য আলাদা কারাগার প্রতিষ্ঠার কথাও জানান তিনি। মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। 28 জুন থেকে করা যাবে আবেদন। ভিসা দেয়া শুরু হবে 1 জুলাই থেকে। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রম চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের 5টি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন। বিগত আমলে নেয়া 1300 উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তবে নতুন বাজেটে গৃহীত পদক্ষেপের 80% বাস্তবায়ন করতে পারলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছেন তিনি। সকালে আইডিবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ খাতে পরিচালন ব্যয় কমানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের প্রান্তিক উৎপাদকরা বরাবরই অবহেলিত এবং নিষ্পেষিত। কখনোই শ্রম মেধার সঠিক মূল্যায়ন পাননি তারা। এর পেছনে রয়েছে কাঁচামালের উচ্চমূল্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগের অভাব।
তবে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে এসব প্রান্তিক উদ্যোক্তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীতে এক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হতদরিদ্রদের ন্যায্যতা নিশ্চিতে সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটানো হবে। শীতল পাটি যারা করছে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শীতল পাটি 700 টাকা বিক্রি করছে, ডিজাইনিং নাই, অ্যাবসেন্ট টোটালি, ওই আগের মতোই করে যাচ্ছে, তো ব্র্যান্ডিং নাই, দে ডোন্ট হ্যাভ এ মার্কেট প্লেস। তো আমরা চিন্তা করলাম উই ক্যান কম্বাইন সবকিছু মিলাই, এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই, তাহলে দেয়ার গুডস ক্যান বি ট্রেডেবল গুডস। বাজেটে কর্মসংস্থানের গুরুত্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। তবে শিক্ষাসহ সব খাতেই পরিচালন ব্যয় কমানোর তাগিদ দেন তারা। অবশ্যই এফিসিয়েন্সি বাড়াইতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে, তো সেক্ষেত্রে একটা হলো শিক্ষা। উন্নয়ন বাজেটের চেয়ে আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। তো বেশ কয়েক বছর ধরে দেখছিলাম যে কপি পেস্ট হয়ে আসছে, সংখ্যার দিকগুলো শুধুমাত্র বদলানো হচ্ছে। এবারে দেখলাম যে এটা ফরম্যাটিং এ কিছু ইনোভেশন আছে। বাণিজ্যিক ব্যাংকে মোটা ঋণের চাপ কমাতে দেশের পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। ক্যাপিটাল মার্কেটে আমাদের এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সবকিছুর জন্যই। এইটার এই খবরটা বাইরে যাওয়ার কারণে উই আর অলরেডি হ্যাভিং ইন্টারেস্ট ফ্রম লট অফ ফান্ড ম্যানেজার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 1,25,000 কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়েও আগামীতে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বড় পরিকল্পনা রয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা 1 কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট, ইটস বিগ অ্যাম্বিশন, আমি জানি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 945 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে 25 জুন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট 698 জন মারা গেছে। এদিকে দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আরও 1 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে 198 জন। সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 জুন। এবারের ক্যাম্পেইনে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। বলেন, আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ভিটামিন এ ক্যাপসুলের বিতরণ চালু হওয়ার পর এটা অত্যন্ত দ্রুত কমে এসেছে। 28 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা, 1 বছরের কম বয়সী, তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা, তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। এই 2 ক্যাপসুলের ডোজটা ডিফারেন্ট। 43তম বিসিএস এর নন ক্যাডার নিয়োগের প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সম্পূর্ণভাবে ব্যত্যয় ঘটিয়ে পাবলিক সার্ভিস কমিশন 43তম বিসিএস এর যে নন ক্যাডার প্রার্থী ছিল এবং নন ক্যাডারে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, পুরো বিষয়টি আজকে আদালতের সামনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই 43তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফল আগামী 60 দিনের মধ্যে প্রকাশ করে এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ 2 দশক পর সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা চালিয়ে হত্যা চেষ্টা মামলায় রায় দিয়েছেন আদালত। এতে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্যতম আসামি প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সংসদের চিফ হুইপ জি কে গুচ্ছ সহ 9 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। শিপার চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সুনামগঞ্জের দিরাই বাজারে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় ভয়াবহ বোমা হামলার মামলার রায় ঘোষণা করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার।
মামলার 12 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে বেকসুর খালাস দেয়া হয়। 2 আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেয়া হয়। আর মামলার অন্যতম অভিযুক্ত হাফেজ সৈয়দ নাইম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেন বিচারক। 2 জন খালাস পাইছেন, 1 জন মৃত্যুদণ্ড আর 2 জন দোষী সাব্যস্ত হলেও তাদেরকে মৃত্যুজনিত কারণে বা ফাঁসি কার্যকর হয় আওতাভুক্ত হয়। এই মামলায় দীর্ঘদিন কারাবাসের মানবেতর বর্ণনা দেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলক এই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আমরা কারাবরণ করেছি। আজকে মহান রব্বুল আলামিনের অসীমতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরঞ্জিত সেনগুপ্তর এক জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে। সেই সময় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হন। আহত হন সুরঞ্জিত সেনগুপ্ত সহ অন্তত 29 জন। ঘটনার পর হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও 3 মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে মারা যান তিনি। এদিকে গণপিটুনিতে আহত অভিযুক্ত ঘাতক মারাত্মক জখম অবস্থায় পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে তিনিও মারা যান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ এর 3 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় 1 নলা বন্দুক, গুলি, ম্যাগজিন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহল দল সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। একাধিক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলা। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় সময় বুধবার রাত 10টা 4 মিনিটে পশ্চিম সান ফিলিপের কাছে 7.2 ও ইউমারের কাছে 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসাবশেষ থেকে এই পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 700 জনকে। নিহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার 10টা 4 মিনিটে কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফিলিপের কাছে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। ভূমিকম্পে বহু সংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ভাষণে নিশ্চিত করেন প্রেসিডেন্ট রদ্রিগেজ। তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি তিনি। ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া দেশজুড়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় বিবেচিত কার্যক্রমগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো এবং দেশটিকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান। ঐশী আলম, মোহনা সংবাদ। তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়ছে। উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা গরম বাতাসে ইতালির তাপমাত্রা 41 ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস থাকলেও ফ্রান্স ইতোমধ্যে 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র গরমে কয়েক দেশে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
a single disaster, but a global climate force. পশ্চিম ইউরোপে আঘাত এনেছে প্রাণঘাতী ওমেগা তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ চড়ে অতীতের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। নজিরবিহীন এই দুর্যোগে ইতোমধ্যেই ফ্রান্স ও ইতালি মিলিয়ে প্রায় 60 জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুমণ্ডলীয় বিশেষ পরিস্থিতির কারণে একটি নির্দিষ্ট এলাকায় গরম হাওয়া আটকে থাকায় তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে, যা আরও ভয়াবহ করে তুলছে বৈশ্বিক উষ্ণায়ন। উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাসে ইতালিতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সের অবস্থা আরও শোচনীয়। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। গরমে স্বস্তি পেতে পানিতে নেমে ফ্রান্সে অন্তত 48 জন ডুবে মারা গেছেন। এছাড়া একটি তপ্ত গাড়ির ভেতর আটকে মারা গেছে 2 শিশু। সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাতের তাপমাত্রা। সেই সময়েও মানুষের শরীর স্বাভাবিকভাবে শীতল হচ্ছে না, যা হিট স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া যুক্তরাজ্যে জুন মাসে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা এবং স্পেনে 1950 সালের পর এই মাসে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। কয়েকদিনের মধ্যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও দাবদাহ ছড়িয়ে পড়বে। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সের 50টিরও বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী প্যারিস সহ বড় শহরগুলোতে খোলা হয়েছে বিশেষ শীতলীকরণ কেন্দ্র। তীব্র গরমে অভ্যস্ত না হওয়ায় চরম সংকটে পড়েছেন ইউরোপের বাসিন্দারা। আবহাওয়াবিদদের মতে, বর্তমান তাপপ্রবাহের পেছনে উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ু প্রবাহ এবং হিট ডোম পরিস্থিতি কাজ করছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ চীন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, 15টি সমঝোতা সই, শিল্প অংশীদারিত্ব দৃঢ় করার অঙ্গীকার তারেক রহমানের। সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিস, এরপরে বিআরটিএ ভূমি, বলছে টিআইবি। মাদক নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনালের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত সরকারের 1300 উন্নয়ন প্রকল্প এখন গলার কাটা, বললেন অর্থমন্ত্রী। বাজেটে গুরুত্বপূর্ণ খাতে পরিচালন ব্যয় কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে ইকুয়েডরের বিপক্ষে নামছে জার্মানি, ভোরে সুইডেনের প্রতিপক্ষ জাপান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।